নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 2018 সালের কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর ঘটনায় অবশেষে জামিনের আবেদন মঞ্জুর হলো হাইকোর্টের রায়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। হাইকোর্টের রায়ে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। জামিনের আবেদন মঞ্জুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। 15 দিনের সংশ্লিষ্ট কোর্টে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। একই সঙ্গে এই মামলায় পুলিশকে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। আজকে নিশীথ প্রামাণিকের ম্যাটারে অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি আজকে হিয়ারিং হলো জাস্টিস সিআর দাস এবং জাস্টিস পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে, এবং সব অ্যাসপেক্টগুলো মাথায় রেখে কোর্ট এবং চার্জশিট যেহেতু ফাইল হয়ে গেছে এই কেসে, অ্যান্ড দ্যার ইজ রিমোট কানেকশন উইথ দি প্রেজেন্ট পিটিশন উইথ দি অ্যালিজড ক্রাইম, এগুলো কনসিডার করে এবং ওনার সোশ্যাল স্ট্যাটাস কনসিডার করে ডিভিশন বেঞ্চ আজকে ওনার অ্যাডভান্স জামিন, যেটা আমরা অ্যান্টিসিপেটরি বেল বলি, সেটা অ্যালাউ করেছে এবং ওনাকে 15 দিনের ভেতরে ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করে বেল বন্ডটা যে কন্ডিশনে ম্যাজিস্ট্রেট ওনাকে রিলিজ করবেন সেই কন্ডিশনগুলো ওনাকে নিতে হবে। অভিযোগটা কি ছিল? অভিযোগ 2018-এ একটা কেস ফাইল হয়েছিল। অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ নিশীথ প্রামাণিক, 2 persons were shot and they were sustained injuries, and a case of 307 was registered. 307 কেস অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস রেজিস্টার হয়েছিল ওনার কেসে। কিন্তু আজকে কেস ডায়েরি কল ফর করে ডিভিশন বেঞ্চ কোনো রকম মেটেরিয়াল পাননি যেটা রিমোটলি ওনাকে কানেক্ট করা যায় এই অ্যালেজ ক্রাইমে। প্রসিকিউশন কেস ছিল, ওনার ইনস্ট্রাকশনে অ্যালেজ ইনসিডেন্ট হয়েছে, কিন্তু জাজেস ফাইন্ডিং that there are remote connection with the present petitioner with the alleged crime. On that ground, the anticipatory bail has been granted. There is a court has smelled something regarding political vendetta regarding the present petitioner, and court also stated that regarding the position and status of the petitioner, as because he is not trying to abscond or neither he is going to avoid the process of law, সেই কন্ডিশনে ওনাকে আজকে ডিভিশন বেঞ্চ অগ্রিম জামিন দিয়েছে। नाम और परिचय? राजदीप मुजुमदार, हाईकोर्ट कलकत्ता। जितने भी विटनेसेस हैं साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पिटिशनर को कनेक्ट करते हैं क्राइम से। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है, और इसी के चलते इन सब तथ्यों की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटीसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पिटिशनर के फेवर में ग्रांट करा है। जी, एलिगेशन जो थी वो सरासर झूठ थी। उनको एक 307 के केस में झूठे तथ्यों पे अटेम्प्ट टू मर्डर में रोपिन करने का एक पॉलिटिकल प्रयास था। जी, डिवीजन बेंच ने ये कहा है कि इसमें उन्होंने भी अपने ऑर्डर में ये माना है कि इसमें एक किसी प्रकार का एक राजनीतिक रंग दिख रहा है, और इसीलिए पिटिशनर की गरिमा और उनकी खुद की डिग्निटी को मद्देनजर रखते हुए ये देख के कि पिछले 6 साल से किसी भी प्रकार से पिटिशनर को अरेस्ट करने का या समन करने का या तफ्तीश में बुलाने का कोई भी प्रयास के राज्य सरकार ने नहीं करा था, इन्वेस्टिगेटिंग एजेंसीज ने नहीं करा था, लेकिन अब अचानक से एक अरेस्ट वारंट जो पॉलिटिकली मोटिवेटेड है वो इशू करा गया था। इसलिए आज एंटीसिपेटरी बेल की प्रोटेक्शन दी गई है। 15 दिन बाद मैजिस्ट्रेट की कोर्ट के आगे अपीयर होकर इसमें कंडीशंस लग जाएंगी। धन्यवाद। वो लोग जी क्या जी अपीयर करेंगे और वहां पर फिर कंडीशंस मैजिस्ट्रेट लगाएंगे। बंगला में मेरे कॉलीग राजीव मजुमदार जी बताएंगे। जी, मैं बांसुरी स्वराज हूँ, अधिवक्ता सुप्रीम कोर्ट। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা জামিনের আবেদন, হ্যাঁ, আজকে ওটা ধরেছিল ডিভিশন বেঞ্চে জাস্টিস দাস এবং জাস্টিস
পার্থসারথী সেনা ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছে, ফুল ফ্লেজড হিয়ারিং। ওটা সারেন্ডার করতে বলেছে ওনাকে উইদিন 15 days। কনসার্ন কোর্টে এসিজিএম দিনাটায় সারেন্ডার করতে বলেছে। হ্যাঁ, জামিনের আবেদনটাকে গ্রান্ট করেই বলেছে ওখানে সারেন্ডার করতে। তাহলে বলা যেতে পারে স্বস্তি একটা একদিক থেকে। হ্যাঁ, আপাতত জামিন পেয়ে গেলেন, শুধু অফিসিয়ালি একটা সারেন্ডার তাকে করতে হবে। হ্যাঁ, সারেন্ডার করতে হবে, যেহেতু ওয়ারেন্ট পেন্ডিং আছে এবং লাস্ট অকেশনে অলরেডি প্রোক্লেমেশনের প্রেয়ারও গ্র্যান্ট হয়েছে, তো ওই জন্য ওনাকে সারেন্ডার করতে হবে। তার মানে গ্রেপ্তারির যে সম্ভাবনা ছিল সেটা উড়ে গেল, মানে হ্যাঁ, ইনভেস্টিগেশন ইজ ওভার, কারণ চার্জশিট হয়ে গেছে। যদি কোনো দরকার পড়ে তাহলে ইনভেস্টিগেশনকে যাতে উনি হেল্প করতে পারেন, ওনার কোঅপারেশন উনি করতে পারেন, সেই ব্যাপারে ওনাকে সারেন্ডার করতে। কে তাতে নিশীথ প্রামাণিক উনি সারেন্ডার করবেন। রাহুল গান্ধী জলপাইগুড়িতে আসার আগেই তৈরি হচ্ছে কংগ্রেসের কর্মীরা। 28শে জানুয়ারি সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারত জুড়ো ন্যায় যাত্রাতে অংশ নিতে জলপাইগুড়িতে আসছেন। আর তার আগেই জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে সাজো সাজো ভাব শুরু হয়েছে, তৈরি হচ্ছে প্যান্ডেল। কংগ্রেস কর্মীদের একত্রিত করে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে প্রস্তুত নিচ্ছেন তারা। আর তাই এখন রাজীব ভবনে তৈরি হচ্ছে সাজ সরঞ্জামের কাজ। ব্যাপার হচ্ছে যে আমাদের নেতা রাহুল গান্ধী গত 14ই জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে অভিযান শুরু করেছেন, ন্যায়ের পক্ষে, একতার পক্ষে, জলপাইগুড়ি জেলাতেও উনি 28 তারিখে এসে পৌঁছবেন। পিডব্লিউডি মোড় থেকে যে পদযাত্রা উনি শুরু করবেন এবং কদমতলায়, জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় উনি তার বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে উনি এখান থেকে আবার শিলিগুড়ির পথে রওনা দেবেন। আজকে কি তারই প্রস্তুতি হিসাবে আমাদের সমস্ত কর্মীরা আমরা মাঠে নেমে পড়েছি এবং পার্টি অফিসেও একটু সাজসজ্জা করা হচ্ছে রাহুল গান্ধীর আগমন উপলক্ষে। আপনার নাম আর পরিচয়? আমি অসীম তরফদার, জেনারেল সেক্রেটারি, জলপাইগুড়ি। প্রশাসনকে বলা হয়েছিল একটা সময় পেছানোর, এই বিষয়ে কোনো কি কথা হয়েছে? সময় পিছানোর বলতে নয়, আমাদের শিডিউল 28 তারিখে উনি জলপাইগুড়ি ঢুকবেন, সেটাই ছিল, সেটাই আছে। হয়তো সামান্য রিশিডিউলিং হয়েছে। ধরুন, যেটা আমরা সময় দিয়েছিলাম যে 11:30টায় আমাদের পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রাটা উনি শুরু করবেন, হয়তো সেটা 1-1.5 ঘন্টা পিছতে পারে। নতুন ভোটারদের দিয়ে কর্মশালা করল যুব মোর্চা। বৃহস্পতিবার অর্থাৎ 25শে জানুয়ারি প্রধানমন্ত্রী ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ভোটারদের উপলক্ষে বক্তব্য রাখলেন। এদিন সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ধূপগুড়ি শহরের নেতাজি পাড়ার এক বেসরকারি ভবনে নতুন ভোটারদের নিয়ে কর্মশালা আয়োজন করে যুব মোর্চা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নতুন ভোটার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন। নতুন ভোটারদের উৎসাহিত করতে তাদের হাতে ভলিবল তুলে দেওয়া হয় যুব মোর্চার তরফে। জানা গিয়েছে, ভোটদানে কিভাবে এগিয়ে আসতে হবে, এমনকি অন্যদের উৎসাহিত করতে হবে, সেই সব বিষয়ে নতুন ভোটারদের বোঝানো হয়। এদিনের কর্মসূচিতে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন মণ্ডলের সভাপতি সহ মণ্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আজকে জাতীয় ভোটার দিবস। আমাদের যারা নতুন ভোটার হতে যাচ্ছেন বা হয়েছেন, যারা এবার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আজকে সেরকমই 1000 জন নতুন ভোটারদের নিয়ে আমরা এখানে নব্য ভোটার সম্মেলন আমরা করছি ভারতীয় জাতীয় যুব মোর্চার নেতৃত্বে। সেটাই অংশগ্রহণ করার জন্য আজকে আমি হলদিবাড়িতে এসেছি। হলদিবাড়ি মেঘলিগঞ্জ বিধানসভার মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আমাদের স্থানীয় নেতৃত্ব, বিশেষ করে যুব মোর্চার নেতৃত্বরা সবাই ছিল। আমরা তাদের সাথে সম্মিলিত করলাম, তাদের সাথে আলোচনা করলাম এবং তাদেরকে ভোট দানের জন্য উৎসাহিত করলাম। দেখুন, আমরা যে নতুন ভোটারদের যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা ভোটই অমূল্য। আপনাদের উপর নির্ভর করবে আগামী দিন আমরা 2047-এ যে বিকশিত ভারতের স্বপ্ন দেখতে যাচ্ছি, মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং আমাদের প্রতিটা ভারতবাসী সেটা স্বপ্ন যে আমরা বিকশিত হব। তার জন্য আমাদের সেরকমই সরকার দরকার যেটা স্ট্রং, শক্তিশালী এবং এটা স্থায়িত্ব দিতে পারবে, দেশকে এগিয়ে নিতে পারবে। এটা 2024-এও আমরা সেরকম মোদিজির নেতৃত্বেই আমরা সরকার চাচ্ছি।
যে সরকার স্থায়ী সরকার, শক্তিশালী সরকার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সরকার। আজকে এই উদ্দেশ্যে ওনাদেরকে বলা হলো, ওনাদেরকে বার্তাটা দেওয়া হলো এবং ওনাদেরকে উৎসাহিত করা হলো আপনারা একটা ভোটে যাতে মিস না করেন এবং ভারতীয় জনতা পার্টির সপক্ষে যাতে আপনি। হাতির হানা অব্যাহত মালবাজার মহকুমা জুড়ে। এবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো ঘরবাড়ি এবং দেওয়াল চাপা পড়ে আহত হলো বাড়ির 3 জন সদস্য। বুধবার রাতে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কৈলাসপুর করোনা লাইনের ঘটনা। এলাকার বাসিন্দা ময়না কোরা বলেন, বুধবার রাতে একটি হাতি চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে 2টি বাড়ি ভেঙে চুরমার করে। রাত 11:30টার দিকে অপলচাঁদ জঙ্গল থেকে হাতি খাবারের খোঁজে কৈলাসপুর চা বাগানে ঢুকেছিল। হাতিটি খাবারের খোঁজে মিনু মাঝি ও পরানো ওরাওদের বাড়ি ভাঙচুর করে। জানা গেছে, শ্রমিকেরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন অপলচাঁদ জঙ্গল থেকে হাতি এসে এই 2টি বাড়িতে হামলা চালায়। হাতির ধাক্কায় কংক্রিটের দেওয়াল পড়ে যায় ঘুমন্ত মিনু মাঝি পরিবারের সদস্যদের উপর। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে দেওয়াল তুলে তাদের কৈলাসপুর চা বাগান হাসপাতালে নিয়ে যায়। আহতদের নাম অনিকেত মাঝি, আনিশা মাঝি, আয়ুষ মাঝি। মাথায় চোট পেয়েছেন আয়ুষ মাঝি। দেওয়াল ভেঙে পড়ার শব্দে পালিয়ে যায় হাতিটি। বৃহস্পতিবার চা বাগানের বাসিন্দারা কাঠামবাড়ি রেঞ্জ অফিসে এসে ক্ষোভে ফেটে পড়ে। অবিলম্বে ক্ষতিপূরণের পাশাপাশি রাতে টহলদারির দাবি জানিয়েছেন চা শ্রমিকেরা। রেঞ্জ অফিসার জানান, তিনি ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত করবেন এবং ক্ষতিগ্রস্তদের যা কিছু ক্ষতি হয়েছে তাদের সহায়তা করবেন। अब ई मन के 2 झन के देखबो, उमर बेटा भी लंगड़ा है, कैसे और एक झन के भीतरे लगलो। अब एकले जानी आदमी में उठाए भी नहीं सका तो कोनो नियर मुर्ख चिल्लालो हल धुड़ा राती मन हला रुक उठाला बाहरे। रुस्तम मन नियर रहता तो इमन का दोनों झन जीव चल जाता। रुस्तम मन आला कहीं के भी बाचला ई मने उ भी लाइक गिला गोटे खून दान इकरो मुड़ी ले खून दिख देलो मत डराय गेलो मुर्ख चिल्लात हो हले दे आला यार उठाई के फड़क सकेला ना कोनो सकेला ऐसन छुआ के कौन ठन भग बाबू मई आइक देखेल ना खड़ा हम बीपर में एक बेर भी खनो लगी नहीं आहे एकोतल तो आवे काम रहेगी मन का होलाई नहीं होलाई देखा घर के तो पीछे से भी बना बहन कम से कम पेशेंट के तो देखता है वो भी नहीं दिखाए खान लेकिन आई के डिपार्टमेंट काय गो हाथी यार के गो रे हमें घर पार हुई जा रहे तो पाए जा रहे हैं घर केठो कौन जगह है केठो कैलाशपुर कौन लाइन बताओ तो सूत रहे रहते घरे सूत रहे पता भी नहीं पाली कि हाथी आ गई तो अचानक सुतले रहे तो शोकेस अपने गिर के लखा नुकरे शोकेस गिर लखा ढपाई गई पीछे काय जन ढपा जा रहा वॉल से। हाँ वॉल से पूरा ढपाई जा रहा है 2 जन ढपा जा रही तो सांस लग भी नहीं सकत रहे तो भी ढपा रही 2 जन ढपा जा रही सांस कोनो लग नहीं सकत रहे माने जे जगह सुत रहा है जगह वॉल के धसला हो जगह का नाम है के तोर अनिकेत और माइका वो बात नहीं पूछला आज हमने माने घर में सबका घर में आदमी नहीं रहन कि तो सूत मैं जगले रहबू मैं ड्यूटी करबू उ कहे लेकिन हमिनकर हस्बैंड मन ना खान हमने मन भी विधवा हन हमिन कितना दिन घरे तो काम जाए ना रात घरे का ड्यूटी करब तो कति पार सूतो हमने छोटे छोटे चुवाली के कौन आंध्रा बहिरा का ना लुला ऐसे सब हमिनकर छुआ पुता है एक तो ना डिपार्टमेंट बसले ना चौकदार दो थे ना कोनो दो थे और कोनो लगन डिपार्टमेंट कर अथी जंगल ढुका फोले एकला फाइन कर बात करे ना जब वो मंकर कोनो हो जाला होले फाइन कर काल बात नहीं करे एखन आतन जन के हमें इतना 1000 रुपया फाइन दो ई चीज बनब उ चीज कर लगन मुंह नहीं खुलते मंकर हां हमनी कर जे अगर घर हमनी अगर घर टूटे हाथी से अगर हमिन कहलिन कि हमिन घर टूटे कहलिन होले वीडियो मन करके लगलाइन एखने बनप लखे लेकिन का हो लग लास्ट में हमिन कंपनी के घर के जिम्मेवारी लो लेकिन प्राइवेट घर के हमिन जिम्मेवारी नहीं लो कहते यानी कि कंपनी में जे हर कमाते परमानेंट काम उके कोनो हुई जाए होले उकर जिम्मेवारी ली हमिन मनकर परमानेंट काम लेके हमिन के कोनो हुई जाए होले हमिन मनकर कोनो नखे हमिन मुर जब उकर जिम्मेवारी नखे हमिन होले सरकार का आदमी ना लेन कंपनी का आदमी ना लेन यानी कि सरकार का आदमी ना लेन जेकर परमानेंट काम है ओहे एकला सब कुछ पावी घर पावी उकर अथी वो पैसा मिली काम मिली नहीं मिली ओहे मंगे मिली हमिन काम दाम नखे कोनो नहीं मिली। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি বেসরকারি মেডিকেল সংস্থার কর্ণধার রতন চন্দ্র রায়ের উদ্যোগে বিগত 5 বছর ধরে হয়ে আসা সাধু বৈষ্ণবদের নিয়ে বনভোজন এবছর 6ষ্ঠ বছরে পদার্পণ করল।
রতনবাবুর এই প্রয়াসে এদিন তার মেডিকেল থেকে 35টি টোটো করে 300-র অধিক সাধু বৈষ্ণবদের নিয়ে ধূপগুড়ি গয়েরকাটাগামী জাতীয় সড়ক ধরে ডুডুয়া নদীর চরে খোলা আকাশের নিচে শুরু হয় বনভোজন। তার এই প্রয়াসে তার সঙ্গে হাতে হাত মিলিয়েছেন তার সহকর্মীরাও। তাই তাদের এই বনভোজনের উদ্যোগকে আমরা সবাই বলে নামকরণ করা হয়েছে। এদিন সবাইকে খোলা আকাশের নিচে নিয়ে গিয়ে প্রথমে হিন্দু ধর্মাবলম্বী নিয়ম নীতি মেনে বিভিন্ন পূজার্চনা হয় বনভোজন প্রাঙ্গণে। প্রত্যেকেই একে অপরের সঙ্গে আজকের এই বিশেষ দিনটিতে আনন্দমুখর ভাবে কাটান। এদিনের এই বনভোজনে বিভিন্ন পদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। রীতিমতো রুটি সবজি থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজনে বিভিন্ন নিরামিষ পদের খাবারের সঙ্গে ভাতের বন্দোবস্ত করেন উদ্যোক্তারা। এদিনের বনভোজনে বেশিরভাগ উপস্থিতির হারেই পূর্ণবয়স্করাই ছিলেন। সে কারণেই তাদের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে একটি বিশেষ মেডিকেল টিম সঙ্গে নিয়ে আসা হয়। পাশাপাশি জরুরি পরিষেবা প্রদান করার জন্য একটি অ্যাম্বুলেন্সও সঙ্গে নিয়ে আসা হয়। বনভোজনের পাশাপাশি বিভিন্ন সাধু সন্তদের দ্বারা গীতা পাঠ, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। আমাদের এই উদ্যোগটা হচ্ছে আমরা সবাই, এটাই হচ্ছে আমাদের মূল উদ্যোগ এবং আমার এখানে আমরা সবাই আছি। আমরা চিন্তা ভাবনা করলাম যে সাধারণ মানুষ যারা জীবনযাপন করে তারা প্রত্যেকেই তাদের ফ্যামিলি নিয়ে এই শীতের মরশুমে আমাদের ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বনাঞ্চল, বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে তারা সবাই সবার সঙ্গে এবং ফ্যামিলিদের সঙ্গে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে তারা পিকনিক এবং বনভোজন করে। কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই চলিত সমাজের বাইরেও যারা আছে, যারা সাধু সন্ন্যাসী, তারা তাদের প্রত্যেক দিনে যে জীবনযাপন থাকে তারা হচ্ছে প্রত্যেক দিনে পূজা অর্চনা এবং তাদের মানে আশ্রমমুখী, হ্যাঁ যারা আশ্রমমুখী তাদের সবাই তারা নিজের আশ্রমে এবং যারা ভিক্ষাজীবী তাদের এরকম করেই তারা চলছে। কিন্তু আমরা আমাদের এই বন্ধুবান্ধব বা আমরা সবাই এই একটা উদ্যোগ নিলাম যে আমরা তাদেরকে নিয়ে কোনো একটা বনভোজন বা তাদের নিয়ে কোনোদিন একটা বেড়ানো, এটা একটা নতুন পরিকল্পনা। এবং তারা এখানে আসার পরেও ওনারা এখানে হরিনাম কীর্তন চলছে, গীতা পাঠ চলছে, ভাগবত চলছে এবং তারা খুব আনন্দেই চলছে। এটা আমাদের এবার 6 বছর চলছে। এর পাশাপাশি তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? আচ্ছা, এর সঙ্গে আমরা থাকছে যে এই হাড় কাঁপানো যে ঠান্ডা এখন যে চলছে, শীতের কুয়াশা, সেখান থেকে তারা যাতে একটু আমরা শীতের উষ্ণতা দিতে পারি তার জন্য আমরা প্রত্যেক বছরে একটা জিনিস তাদেরকে দিয়ে থাকি, ছোট করে হলেও সেটা একটা শীতবস্ত্র, যেটা ব্ল্যাঙ্কেট আমরা প্রত্যেককেই দিয়ে থাকি, তারা যাতে এই কুয়াশা বা শীতের হাত থেকে একটু হলেও রক্ষা পায়। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম রতন রায়, আমি আমরা সবাই সংগঠনের একজন। আগামীকাল 26শে জানুয়ারি অর্থাৎ দেশের প্রজাতন্ত্র দিবস। বিক্রি শুরু হয়েছে বিভিন্ন রকমারি দেশভক্তির জিনিসের। আর সেই দিনের জন্যই জাতীয় পতাকা থেকে ব্যাজ, টুপি, হাতের বেল্ট, স্টিকার ইত্যাদি রকমারি জিনিস বিক্রি শুরু হয়েছে, যা কিনতেই রীতিমতো ভিড় মানুষের। জাতীয় পতাকা 50 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আরো রকমারি জিনিস বিক্রি শুরু হয়েছে। দাম আগের মতনই আছে, যা বলছেন বিক্রেতারা। প্রতি বছর এই সময়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানগুলোতে দেশভক্তির এই সমস্ত জিনিস বিক্রি করার ভিড় লক্ষ্য করা যায়। এবছরও সেই সমস্ত জিনিস কিনতে মানুষের ভিড় দেখা গেছে। জলপাইগুড়ি শহরের দিনবাজার, কদমতলা মার্চেন্ট রোড সহ শহরের বিভিন্ন দোকানগুলোতে দেশভক্তির জিনিস বিক্রি করতে দেখা যাচ্ছে। এখানে তো অনেক কিছু দেখার নতুন নতুন আইটেম আছে, টুপি আছে অনেক রকম ধরনের, এইবার ওড়না আছে, আমাদের ওড়না আছে, ব্যাচ আছে, বড় বড় জাতীয় ফ্ল্যাগ আছে। তুমি কিভাবে স্কুলে যাবা? হ্যাঁ। কিভাবে উদযাপন করবা? কি কি নিলে? উদযাপন কি, গালে স্টিকার লাগাবো, টুপি পরবো, স্ল্যাশ লাগাবো। আর নতুন কি কি দেখলা? গালে স্টিকার আছে দেখলাম, ওড়না আছে নতুন, তারপর টুপি আছে সাদা রঙের ভালো ভালো মির্জাফরের টুপি, তারপর নেতাজির টুপি আছে, হাতে রিস্টব্যান্ড, মাথার মধ্যে আই লাভ মাই ইন্ডিয়া লেখা আছে, অনেক কিছু, অনেক জিনিস নতুন নতুন ধরনের এই বছর অনেক জিনিস এসেছে। আমার নাম সাহিল শাহ। আগামীকাল বন্ধ থাকছে দিনবাজার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার এই কথা বললেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। 26শে জানুয়ারি বন্ধ থাকছে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কয়েকশো দোকান। বেশ কয়েক বছর থেকেই বন্ধ রাখছেন দিনবাজার কল্যাণ ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ব্যবসা বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালনের কথা তারা বলেন। জানা গেছে জলপাইগুড়ি শহরের অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরাও আগামীকাল পুরো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নানা কর্মসূচি পালন করবেন। আগামীকাল আমরা ওই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই আমরা দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে বন্ধ রেখে ওই সবার ইসে উদযাপন করি।
আগামীকালও বন্ধ থাকবে। এটা আমাদের সমিতির রেজিস্ট্রেশনই নেওয়া আছে যে 26শে জানুয়ারি 15ই আগস্ট বন্ধ থাকবে। এটা যদি আমরা বন্ধ না করি তাহলে আমাদের মিটিং করতে হয়, আর যদি বন্ধ করি তাহলে আর আমাদের মিটিংয়েরও প্রয়োজন হয় না। এটা ব্যবসায়ী সংগঠনের থেকে এটা একদম সিদ্ধান্ত নেওয়া আছে। কোনো ব্যবসায়ী কি কোনো অভিযোগ করে যে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে? আমার কাছে তো অভিযোগ কেউ করেনি, আরও বলছে বন্ধ হবে তো এই কথাই বলছে। এই দিন কোনো কি কর্মসূচি রেখেছেন আপনারা? আমরা কর্মসূচি বলতে আমরা পতাকা উত্তোলন আছে, পতাকা উত্তোলন করে তারপরে অনেকেই পিকনিকে যাবে, যে যার মতন যারা গ্রুপ করে হয়তো পিকনিকে যাবে। আর আমরা তো পতাকা উত্তোলন করে তারপরে হয়তো ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি, এই আমাদের সিদ্ধান্ত। অন্য যারা ব্যবসায়ী সংগঠন আছে তাদের তো অনেক খোলাই থাকে, তাদের কাছে কোনো আবেদন বা কিছু? আমার কাছে যতটুকু খবর আছে যে জেলা ব্যবসায়ী সমিতিও বন্ধ রাখবে, বয়লখানা বাজারও নাকি, বয়লখানা বাজার না, স্টেশন বাজারও নাকি এবার বন্ধ রাখবে, ওরা বলছে আর কি। এবার দেখেন, ব্যবসায়ী তো মনে করেন বন্ধ রাখবে না রাখবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো তাদের বলতে পারি না যে তোমরা বন্ধ রাখো। আমরা দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির থেকে আমরা বন্ধ রাখবো, এটা আমাদের ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত। আমার নাম শরৎচন্দ্র মণ্ডল, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বৃহস্পতিবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠান্ডায় জবুথবু জেলাবাসী। বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রির আশেপাশেই ঘুরছে। মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিনেও জেলা জুড়ে কুয়াশার দাপট। রাত থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে, তবে বেলা যতই বাড়তে শুরু করে কুয়াশার দাপট আরও বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি চলাচল। স্বাভাবিকভাবে অসুবিধার সম্মুখীন গাড়ির চালক থেকে পথ চলতি সাধারণ মানুষ। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে। সাত সকালে একই গ্রামে দুটি পৃথক জায়গায় মহিলা এবং পুরুষের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার ধূপগুড়িতে। ঘটনা দুটি ধূপগুড়ি ব্লকের 12ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। বৃহস্পতিবার ঘুম ভাঙতেই মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইলেন এলাকার বাসিন্দারা। সাত সকালে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন মহিলা ও একজন পুরুষের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেল স্থানীয়রা। হাড় কাঁপানো শীতের সকালে এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সকলের মধ্যে। খবরের প্রকাশ, ওই গ্রাম পঞ্চায়েতের গালেরজাঙ্গা বুথে রূপালী সরকার নামে এক মহিলার ঝুলন্ত দেহ পাওয়া যায় রান্নাঘরের বারান্দা থেকে। পরিবার সূত্রে খবর, রূপালী সরকারের স্বামী মাসখানেক আগে ভুটানে কাজ করতে যায়। বিয়ের 3 বছর পর এভাবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো পরিষ্কার নয়। অপরদিকে একই সময়ে এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই কানু সরকার নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ একটি গাছে দেখতে পান স্থানীয়রা। 12ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অফিস পাড়া এলাকার এই ঘটনা। পাশেই একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবার ও পুলিশ সূত্রে খবর, কানু সরকার ধূপগুড়ি সুপার মার্কেটে সবজি ব্যবসা করতেন। পাশাপাশি একজন দক্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। তবে বাজারে তার কিছু ঋণও ছিল বলে স্থানীয়দের দাবি। তবে ঠিক কি কারণে এমন ঘটনা তার সবটাই ইতিমধ্যেই খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। দুটি দেহই উদ্ধার করেছে পুলিশ। আমার বাড়িতে আজকে কালকে থেকে আমার দেওরকে
রাত্রিবেলা থেকে পাচ্ছি না, রাত 2:30 অবধি খোঁজাখুঁজি করছে, 2:30 অবধি খোঁজাখুঁজি করার পরেও পাচ্ছে না। আসার পরে সকালবেলা খুঁজতে গেছে, যাই ওর দাদা দেখে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। ওই তো ওইটুকু খবর। একটা ছেলে আছে, পড়াশোনা খুব ভালো, ছেলেকে খুব ভালোবাসতো, ছেলে যা চাইতো তাই পাইতো। তিনি কোনো ঋণে জর্জরিত বা মার্কেটে কোনো কি করতো তিনি? ও সবজি ব্যবসা করতো মার্কেটে। কি নাম তার? কানু সরকার। কোন জায়গা এটা? এটা মধ্যপুরা গাড়ি। আপনার কি হয়? আমার ছোটটা ওরা হুকায়, আমি ছোটবেলায় ছোট বাচ্চি বিয়ে হয়ে আছে, খুব কষ্ট করে। আপনি কোলে পিঠে মানুষ করছেন? দেখুন, আমি এইমাত্রই খবর পেলাম, সকালে জানতে পারলাম যিনি কানু সরকার উনি সুইসাইড করেছেন। কোথায় কোথায় সুইসাইড করছেন? সুইসাইড করেছেন হচ্ছে 15/158 বুথেরই, হ্যাঁ, অঞ্চল বুথ, সেটাকে দাসপাড়া বলে। খুবই ভালো ছেলে ছিলেন এবং খেলোয়াড় ছিলেন, উনি গোলকিপারও ছিলেন, অনেক ট্রফি এনেছেন উনি, খুব ভালো ছিল। আমি খুবই দুঃখিত যে এই ধরনের একটা ঘটনা হওয়ায়। কয় ছেলে মেয়ে তার রয়েছে? ওনার একটাই ছেলে, খুবই পড়াশোনাও খুবই ভালো, কাজেই খুবই আমরা মানে শোকাহত হয়ে পড়েছি আমাদের টোটালি বুথটায়। এবং তার পাশাপাশি আরেকটা গালেরডাঙ্গা 55 মোড়েও এক মহিলা, তিনির নাম হচ্ছে রূপালী রায়, ওনার বয়স 24-25 হবে, ওনার একটি বাচ্চা আছে, উনিও আমি শুনলাম উনিও নাকি মারা গেছেন, এই সুইসাইড করেছেন। তো যাক, সত্যিকারে খুবই দুর্ভাগ্য এবং খুবই দুঃখিত আমরা। পরপর 12 করে যে দুটি মারা যাওয়ার ঘটনা, কি বলবেন? খুবই দুঃখজনক, মানে এটা আর বলার কোনো ভাষা নেই। এটা মানে এত মর্মাহত আমরা, 12 ঘরিয়া শোকাহত, মানে পাশাপাশি 2টা বুথে এই ধরনের ঘটনা ঘটলো, অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও ভেঙে পড়েছি যে একটা সংসার থেকে একজন যিনি অভিভাবক, উনি এই ধরনের একটা কাজ করলেন। আমি সত্যিকারে মানে খুবই দুঃখিত। আমার নাম অর্চনা সূত্রধর, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের কানু সরকার গত রাতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। কানু সরকারের পরিবারে কোনোরূপ অশান্তি ছিল না। এলাকায় ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে সমস্ত লোকের সাথেই সুসম্পর্ক ছিল এবং মৃদুভাষী, শান্ত প্রকৃতির স্বভাবের এই ছেলেটি। একটা বিশেষ কোনো কারণেই আমরা এর ইতিপূর্ব মানে শুনেছি ওর কাছ থেকে যে মার্কেটে নাকি বেশ কিছু উনি ঋণী ছিলেন এবং নিজের অপারেশনের একজন রোগী, শারীরিক অসুস্থতা। ঋণের জন্য কি আত্মহত্যা, কি বলবেন? এই যে বিভিন্ন স্বল্প আয়ের মধ্য দিয়ে মার্কেটে ঋণ পরিশোধ করার মতন। ঋণের জন্য কি আত্মহত্যা, কি বলবেন? আমাদের ধারণা, যেহেতু বাড়িতে কোনো অশান্তি নেই, কারোর সাথে কোনো সম্পর্কের অবনতি নেই, সবার সাথে সকলের সাথে সুসম্পর্ক আছে, সেক্ষেত্রে ওর মৃত্যুর কারণটা আমরা আন্দাজ করতে পারতেছি, আনুমানিক আন্দাজ করছি যে ঋণের কারণের জন্যই হয়তো সেই আত্মহত্যাটা করলেন। পাশাপাশি আজকে আমি আরও একটু খবর পেলাম, আমার এই 12 ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবরাবরী আরেকটা অন্য সংসদে, সেটা হচ্ছে গালেরডাঙ্গা বুথ, এখানে রূপালী রায় নামে 24-25 বছর একটা মানে মেয়ে, তিনিও নাকি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন, শুনেছি, এইমাত্র শুনলাম। আপনার পরিচয়? আমি এই এলাকার মানে এই বুথের পঞ্চায়েত সদস্যের হাজবেন্ড। সত্যি কথা বলতে, আজকে সকালে ঘুমের থেকে উঠেই এই দুটি ঘটনা শুনে আমি খুবই মর্মাহত, ভাষা প্রকাশ করার মানে পাচ্ছি না আর কি। আমার পাশের বাড়ি একজন কানু সরকার, হ্যাঁ, দূর সম্পর্কে আমার কাকাও হয়। কালকে রাত্রিবেলার থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, হ্যাঁ, থানায়ও গিয়েছিলাম, মিসিং ডায়েরি আজকে করব ঠিক করেছিলাম। তারপরে হসপিটালেও গিয়েছিলাম, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় হসপিটালে আছে নাকি। তারপরে ওর পরিচিত যে লোকগুলো আছে ওগুলোর বাড়িতেও আমরা যোগাযোগ করি এবং 2-1টা বাড়িতে রাত্রিবেলাই যাই। করতে করতে রাত্রি প্রায় 2:30টার সময় আমি বাড়িতে আসি। তারপরে তো আজকে সকালে শুনলাম এরকম, খুবই করুণ অবস্থা। দেখুন, বাড়িতে ওর কি বলবো, একটাই ছেলে, 9-এ পড়ে, ছেলেটা পড়াশোনায় ভালো,
খুব গরিব, ও মার্কেটে একটু সবজি ব্যবসা করে সংসারটা চালাতো। সের থেকে যে কী হলো বা কেন যে করলো সেগুলো তো বুঝে উঠতে পারছি না এখনো। আর একজন আর সোনারডাঙ্গার ওই কাছাকাছি গালের ডাঙ্গা আর কি, ওখানে একজন মহিলা মারা গেছে, 3-4 বছর আগে সম্ভবত বিয়ে হয়েছে, ওনার একটা সন্তান রয়েছে। তো সরস্বতী সরকার সম্ভবত নাম, রূপালী সরকার। তো ওটা আর একটু ডিটেলস শুনতে হবে, যাব। এই দুটা ঘটনা সত্যি আজকে সকালে শোনার পর থেকে খুবই খারাপ লাগছে। আপনার পরিচয়? আমার নাম গোবিন্দ সরকার, আমি বারোঘরিয়া তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট। শুরু হয়ে গেল উত্তর বড় হলদিবাড়ি আমবাগান জাতীয় সংহতির মেলা। 23শে জানুয়ারি মেলার শুভ উদ্বোধন হয় এবং মেলা চলবে আগামী 29শে জানুয়ারি পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং রাজ্য নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৃত্য এবং ভাওয়াইয়া গানের মধ্যে দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় মেলা কমিটির পক্ষ থেকে। রাজ্য নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, জাতি বর্ণ ধর্ম সকলেই মিলেমিশে এই মেলাতে এসে অংশগ্রহণ করে থাকেন। এই মেলা সম্প্রীতি ও সংহতির বার্তা দেয়। উত্তর প্রদেশে একটা ভাতৃবৈচিত্র্য ধ্বংস করে এই ভারতের একটা হানাহানি তৈরি হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল। সেই সময় এই হলদিবাড়ির আপামর জনসাধারণ এবং আমাদের এখানকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, তিনি সমস্ত মানুষদের নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেন, এইখানে জাতীয় সংহতির মেলা মিলিয়েছেন। এই মেলা আজকে শুধু এই হলদিবাড়িতে নয়, আমি মনে করি গোটা বাংলায় এটা একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় এই সংহতির মেলা হওয়া প্রয়োজন। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে পুষ্প প্রদর্শনী, আর সেই পুষ্প প্রদর্শনীতে থাকছে দেশ বিদেশের রকমারি ফুলের সম্ভার। জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই পুষ্প প্রদর্শন। এখানে জলপাইগুড়ি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ফুল প্রদর্শন করা হয়েছে। চন্দ্রমল্লিকা থেকে ডালিয়া সব রকমের ফুলের ভান্ডার এখানে রয়েছে, যার মূল উদ্যোক্তা জলপাইগুড়ি হর্টিকালচার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের তরফে অমিত সাহা বলেন, এবার তাদের পুষ্প প্রদর্শন 2য় বর্ষে। জেলার বাইরে থেকেও বিভিন্ন ফুল প্রেমীরা তাদের ফুল নিয়ে এখানে এসেছেন। মানুষজনেরা ফুল দেখতে আসছে এখানে। যারা পুষ্প প্রদর্শনীতে ফুল নিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ভালো ফুলের সৌন্দর্যায়নের জন্য পুরস্কারও দেওয়া হয়েছে। আর প্রায় 25টার মতো স্টল, যারা বাইরে থেকে কলকাতা থেকে নার্সারি এসছে, শিলিগুড়ি পাহাড় থেকেও বিভিন্ন নার্সারি এসছে, বিভিন্ন ধরনের গাছপালা এখানে তারা বিক্রি করছে। এখানে বিদেশি কিছু গাছও পাওয়া যাচ্ছে, থাইল্যান্ড থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে, সেই ধরনের গাছও আছে। এবং আমরা 2য় বছর এই প্রদর্শনী করছি এবং 2য় বছরে যা সাড়া পেয়েছি জলপাইগুড়িতে তা অভাবনীয়। আশা করছি আগামী দিনও আমরা আরও ভালোভাবে এই ধরনের অনুষ্ঠান আগামী বছরগুলোতে করতে। কোনো কি পুরস্কারের ব্যবস্থা রাখছেন? অবশ্যই আমাদের এইখানে 6টা প্রধান পুরস্কার থাকে, যেমন হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য শো, রানার্স অফ দ্য শো, পেরিনিয়াল চ্যাম্পিয়ন। পেরিনিয়াল মানে যে গাছগুলো সারা বছর ধরে থাকে। তারপরে অ্যানুয়াল চ্যাম্পিয়ন থাকে, আর কিং অফ দ্য শো এবং কুইন অফ দ্য শো। আমাদের জাজমেন্ট কালকে হয়ে গেছে, সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন রবি দাস রায় বলে একজন এবং রানার্স হয়েছেন অজিত সেন বলে একজন। জাজেসরা এসে কালকে সারা সকালবেলা 12টা পর্যন্ত তারা জাজমেন্ট করেছেন এবং প্রত্যেকটা গ্রুপে আমাদের ধরুন ফুলের জন্য প্রায় 25টা গ্রুপ আছে এবং পার্মানেন্ট গাছের জন্য 23টা গ্রুপ আছে। তারপরে ভাস সাজানো বা মালা তৈরি করা, এগুলো বিভিন্ন গ্রুপ আছে। এগুলো প্রত্যেকটা গ্রুপেই 1st, 2nd, 3rd 3টে প্রাইজ দেওয়া হয়। সেই প্রাইজ আমরা আগামী 26 তারিখ প্রাইজ ডিস্ট্রিবিউশন। পর্যটকদের নতুন ঠিকানা দালবচাঁদ গ্রাম। একঘেয়েমি ঘোরাঘুরি থেকে নতুন প্রাকৃতিক মনোরম জায়গার খোঁজ পাওয়া গেল কালিম্পং জেলায়। বলতে গেলে পর্যটকদের ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা কালিম্পং জেলার 1 নম্বর ব্লকের নিমং গ্রাম পঞ্চায়েতের দালবচাঁদ গ্রামের শিকারটার এলাকা। নতুন করে তৈরি হচ্ছে এই পর্যটন কেন্দ্র, পাশাপাশি পিকনিকের জন্য আদর্শ জায়গা এই শিকারটার। পর্যটকদের থাকার জন্য রয়েছে 10টি তাঁবু, রয়েছে ছোট হোমস্টেও। স্থানীয় যুবকেরাই আস্তে আস্তে এই পর্যটন কেন্দ্র গড়ে তুলছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিমং গ্রাম পঞ্চায়েত। এই ট্যুরিজম স্পটের পাশ দিয়ে বয়ে গেছে ঘিস নদী। ঘিস নদীর জলের কলকলানি শব্দে মুগ্ধ হবে পর্যটকেরা। চারদিকে পাহাড়ে ঘেরা এই ট্যুরিজম স্পট উদ্বোধন করেন নিমং গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবী জলমা তামাং। উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ এবং পর্যটকেরা। এদিন নেপালি নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে দালবচাঁদ গ্রাম।
উদ্যোক্তাদের পক্ষে দিলীপ তামাং বলেন, পর্যটকদের জন্য নতুন ঠিকানা এই শিকারটার। সবসময় ঠান্ডা পরিবেশ এই জায়গায়। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে এই শিকারটার মাত্র 40 কিলোমিটার। যে কোনো গাড়ি খুব সহজেই চলে আসবে এখানে। পর্যটকদের থাকার জন্য রয়েছে 10টি তাঁবু। থাকা খাওয়া নিয়ে একজন পর্যটকের খরচ 1200 টাকা। পাশাপাশি এখানে পিকনিক স্পট রয়েছে। পর্যটকেরা ঘিস নদীতে সুইমিং করতে পারবে। এখান থেকে খুব সহজেই গরুবাথান, ঝান্ডি, লাভা, লোলেগাঁও ঘুরতে যেতে পারবে। নিমং গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবী ডোলমা তামাং বলেন, রাস্তাঘাট কিছুটা খারাপ আছে, তাই বিভিন্ন দপ্তরে জানিয়েছি। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে রাস্তাগুলো ঠিক করে দিতে হবে। এই ট্যুরিজমের জন্য এলাকার বেকারত্ব কমবে। বহু যুবক যুবতী কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে চলে গেছে, তারা এবার নিজের গ্রামে ফিরবে। গ্রাম পঞ্চায়েত থেকেও সহযোগিতা করা হবে। ঘুরতে আসা পর্যটক যশপ্রকাশ দেবদাস, দেবপ্রিয় দত্তগুপ্ত, সৌরভ চৌধুরীরা বলেন, সত্যি অসাধারণ জায়গা। একবার না এলে বোঝানো যাবে না কি অপূর্ব জায়গা এই শিকারটার স্পট। 10 पीसी है। कितना है? 10 तो जो टूरिस्ट लोग आएगा तो उसका कितना कॉस्ट पड़ेगा? अभी मैंने वो फूडिंग लॉजिंग करके 1200 सोचा है पर एक आदमी का। जी कौन सा ब्लॉक में पड़ता है? ये नीमो कालिम्पोंग ब्लॉक 1। यहाँ से टूरिस्ट आने से कौन सा जगह मिलेगा, घूमने मिलेगा? और 4 पुल है, कफेर है, लाबा, और इधर ऊपर में झंडी है, और इधर वो निमोंग चुखिम भी है, और पाबुंग है नज़दीक में। मैं तो ये सोच रहा था, ये गांव में ऐसा जो भी काम होगा उन लोग वापस आके यहाँ अपना अपना गांव का ये जो अर्थ है वो निकालने के लिए आएगा। इसमें हमारा ये जो चालू हो रहा है, जो हमारा भाई दिलीप ने कर रहा है ना, उसके लिए मैं एकदम ये अगर मेरी तरफ से होगा उसके लिए मैं भी उसके साथ चलूँगा। और हमारा गांव का ये रास्ता ठीक करने के लिए कोई भी डिपार्टमेंट से होगा उसके लिए मैं एकदम अंत हृदय से वो अपील कर रहा हूँ। आप भी चाहती है कि इस गांव में टूरिज्म पर्यटन का बिजनेस बढ़े? हाँ, जो चले अभी ये टूरिज्म का बिजनेस अच्छा से चलेगा, वही हमारा गांव डेवलप हो जाएगा वही तरफ से। आपका नाम? অ্যাকচুয়ালি আমরা ঘুরতে ঘুরতে প্রত্যেক সানডে আমরা বের হই, তো আমরা এই ডুয়ার্সের যত পাহাড় আছে মোটামুটি আমরা সব ঘুরে বেরিয়েছি। কিন্তু এই আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই শিকারি টাওয়ার জায়গায় বলে একটা নাম শুনলাম, এসে দেখি একদম নতুন খুলেছে পিকনিক স্পট, এবং থাকারও জায়গা আছে এখানে, সুন্দর থাকার জায়গা, এবং এত সুন্দর এত অপূর্ব জায়গা যে আমরা আগে কিন্তু কোনোদিনও এরকম জায়গা পাইনি খুঁজে। তাই আজকে এখানে এসে সৌরভ আমার খুবই মানে এতটাই মন জুড়ে গেল, মনে হয় যেন আজকে থেকেই যাই। নাম হচ্ছে দেবপ্রিয় দত্তগুপ্ত, আর হচ্ছে আমার সাথে সৌরভ চৌধুরী। পাহাড়ে আমরা বরাবরই ঘুরতে পছন্দ করি, তা আজকেও এরকমই ঘুরতে বেরিয়েছিলাম। তা হঠাৎ করে এই জায়গাটার নাম শুনলাম শিকারিটার, তা ভাবলাম শিকারিটার হঠাৎ করে একটা নতুন জায়গা, কীরকম জায়গা একটু যাই দেখে আসি। তা এসে দেখছি এ তো অসম্ভব সুন্দর জায়গা। শিকার বলে তো কোনো পদার্থ নেই, জীবন জীবিকার জন্য জায়গাটা ট্যুরিজমের সাহায্য নিয়ে এইখানকার লোকাল লোকেরা যেভাবে উদ্যোগ নিয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর জায়গা, লোকে কাশ্মীর ঘুরতে যায়, কত ভালো ভালো জায়গা ঘুরতে যায়, কিন্তু সবাইকে বলবো যে এই জায়গায় একবার আসুন। ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথায় আমি দাঁড়িয়ে আছি। আমি নিজে অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গা আমি এখনও পর্যন্ত দেখতে পারিনি। আমার সত্যি মানে এত আমার ভালো লেগেছে এই জায়গা। আমি সবাইকে অনুরোধ করব যে তারা যেন একবার অবশ্যই এই জায়গায় ঘুরতে আসে এবং এই জায়গা দেখে যায়। আমার এখানে হ্যাঁ থাকার ব্যবস্থা আছে, এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে টেন্টও আছে। তাছাড়া ওনারা উদ্যোগে একটা মোটামুটি হোমস্টে মতো তৈরি করেছেন, এখানে থাকার ব্যবস্থা আছে। থাকার ডিটেইলিং আমি আশা করি দিয়ে দিতে পারবো, আপনারা খোঁজ করে নেবেন। এখানে আমার নাম যশপ্রকাশ দেবদাস, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। জেওয়াইসিসি ক্লাব ময়দানে আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যার সূচনা করেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হওয়ার পর শুরু হয় মার্চ পাস্ট। এরপর মূল পর্বের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে খেলা হয়। 100 থেকে 200 মিটার হাই জাম্প, লং জাম্প, যেমন খুশি সাজো সহ আরো অনেক খেলা ছিল। ছাত্রদের উৎসাহ ছিল প্রবল। সুলভ মূল্যে চশমার অসংখ্য ভ্যারাইটি এখন পাওয়া যাচ্ছে হিমালয়া অপটিক্যালসে।
এটি রয়েছে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে। তাছাড়া এখন দুর্দান্ত অফার চলছে সকল ক্রেতাদের জন্য। এদিকে 24শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এখানে শুরু হয়েছে ফ্যাশন ব্র্যান্ড শো, যেখানে ক্রেতারা 2024 সালের আন্তর্জাতিক অসংখ্য চশমার ফ্রেম, সানগ্লাস, বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স যেমন পাবেন, তেমনি ডিজিটাল আই এক্সামিনেশনেরও ব্যবস্থা রয়েছে। হিমালয় অপটিক্যালসের রিজিওনাল হেড আদিত্য সোমানি বলেন, দীর্ঘ 9 বছর থেকে জলপাইগুড়ি ডিবিসি রোডের আমাদের শোরুমটি সাফল্যের সাথে চলছে। প্রতিদিন প্রচুর ক্রেতারা এখানে আসছেন এবং তাদের পছন্দ মতো চশমা, সানগ্লাস, ফ্রেম, কন্ট্যাক্ট লেন্স প্রভৃতি পেয়ে যাচ্ছেন। এই প্রথম জলপাইগুড়ি শহরে আমরা ফ্যাশন ব্র্যান্ড শো করছি, যেখানে গত 2024 সালে যত ইন্টারন্যাশনাল লেটেস্ট কালেকশন লঞ্চ করেছে তার সবগুলোই এখানে থাকছে। এর মধ্যে ক্রেতারা প্রচুর ডিসকাউন্টও পাবেন। জলপাইগুড়ি শহরে এই প্রথম আমরা এই চশমার এত সম্ভার নিয়ে হাজির হয়েছি বলে জানান তিনি। এদিকে শোরুমে আসা বেশ কিছু ক্রেতা জানালেন, দুর্দান্ত অফার চলছে, প্রতিনিয়তই আমরা এখানে আসি। চশমা সহ বিভিন্ন জিনিস এখান থেকে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে বলে জানান তারা। হিমালয় অপটিক্যালসের সাথে যোগাযোগের নাম্বারটি হলো 7430961070। সুব্রত মনে হচ্ছে চশমার পাওয়ার বাড়ার জন্য। হ্যাঁ, কয়েক বছর আগে আসছি, তখন চশমা নিয়ে অনেকগুলো পাওয়ার বাড়া। আমার কাছে যেটু মানে এখানে আছে তাতে ভালোই লাগলো, মানে সার্ভিসটা ঠিকই আছে। হ্যাঁ, মানে দোকান আছে এখানে, আসছি যে যাতায়াত হয় এখানে মানে জলপাইগুড়িতে। হ্যাঁ, আর ওনার ওখানে এগুলো ভালো, ফ্রেমগুলো ভালো, এই হিসাবেই আমি আসছি। হ্যাঁ, ভালোই। এই তো হিমালয়াতে এলাম, হিমালয়াতে চশমার জন্য তো একটাই ফেথফুল জায়গা না, হিমালয়া। হ্যাঁ, দীর্ঘদিন থেকে দিয়ে আসছে, এমনকি এখানে যখন ছিল না তখন আমি বাইরে থেকে নিতাম, মানে শিলিগুড়িতে ছিল, শিলিগুড়ি থেকে গিয়ে পারচেস করতে হতো, কারণ এরকম কমফর্ট, এরকম ফিলিং অন্য কোথাও পাওয়া যায় না। তাই আমি এখানেই আসি, আমার ফ্রেন্ডদের, আমার ফ্যামিলিকে, আমার বাবা মার জন্য, সবার জন্য এখান থেকেই পারচেস করি। এমনকি আমার বোনের জন্য কন্ট্যাক্ট লেন্স সমস্ত কিছু এখান থেকেই নেওয়া হয়। দামের ক্ষেত্রে ব্যাপার কিছু নেই, ব্যাপারটা হচ্ছে যে এখন ভালো জিনিস নিতে গেলে এখন আপনাকে ভালো কিছু দিতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর কোয়ালিটির দিকে যারা বেশি ধ্যান দেবে, যারা জিনিস পারফেক্ট চাবে, যারা জিনিস কমফোর্টেবল চাবে, তারা তো আশা করি এখানেই আসবে, যেরকম আমি আসছি। আজকে আমি একটা ফ্রেম নিলাম। অ্যাকচুয়ালি আমার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এই সমস্ত একটা ইউজেস বেশি থাকে, তো আমার পাওয়ার নেই, বাট আমি চশমা পরতে ভালোবাসি, তাই নিয়ে নিলাম একটা। হ্যাঁ, নমস্কার, আমার নাম আদিত্য সোমানি, আমি হিমালয় অপটিক্যালের রিজিওনাল হেড আছি। আমাদের শোরুম আছে ডিবিসি রোডে হিমালয় অপটিক্যালে, প্রায় 9 বছর থেকে আমরা এখানে আছি। অ্যান্ড এবার প্রথমবার জলপাইগুড়ি শহরে আমরা একটা ফ্যাশন ব্র্যান্ড শো করছি, যেটার মধ্যে 2024 বছরের যত লেটেস্ট ইন্টারন্যাশনাল কালেকশনসগুলো লঞ্চ হয়েছে আমরা ওটাকে শোকেস করছি, ফ্রেমস, সানগ্লাসেস দুটোতেই। অ্যান্ড ইট ইজ ওপেন ফর সেল সব কাস্টমারদের জন্য। অ্যান্ড প্লাস আমাদের অনেক অফার্সগুলো চলছে, যেটার মধ্যে খুব ভালো ডিসকাউন্ট পাবেন কাস্টমাররা। তো আমার অতটুকু বিশ্বাস আছে কি কাস্টমারদের খুব পছন্দ হবে আমাদের কালেকশন। অ্যান্ড পুরো ফিল আসবে কি জলপাইগুড়ি শহর মধ্যে এরকম জিনিস কোনোদিন হয়নি। এটা আজ থেকেই স্টার্ট হয়েছে অ্যান্ড মোটামুটি এটা 7-8 দিন চলবে। দেখুন, এখানে আমাদের এমনি যা ফ্যাসিলিটিসগুলো আছে, আই চেকআপের ব্যবস্থা আছে, কোনো পারচেস করলে আই টেস্টিংয়ের কোনো চার্জ লাগে না, প্লাস এখন ডিসকাউন্টও চলছে, অনেক অফার আছে, ফ্রেম, সানগ্লাসেস সবার উপরেই অফার চলছে। অ্যান্ড সব থেকে বড় জিনিস যেটার জন্যে মানে এখন আজ থেকে আমরা প্রোগ্রাম অন করেছি, সেটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড শো। না, আমাদের 9 বছর হয়ে গেছে জলপাইগুড়িতে। এমনি প্যান ইন্ডিয়া বেসিস আমাদের প্রথম শোরুম 1933-তে হয়েছিল, অ্যান্ড তখন থেকে আজকে 90 বছর হয়ে গেছে। অ্যান্ড আমাদের 150-র উপরে শোরুম আছে সারা ভারতবর্ষ।
খুব ভালো আছে দাদা। আজকে 9 বছর আমরা এখানে থাকছি। খুব কাস্টমারের ফেথ আমাদের উপরে, অ্যান্ড কাস্টমার আর স্যাটিসফাইড। আমরা এটাই বলবো স্যার, আমাদেরকে সুযোগ দিতে থাকেন, আমাদের উপর ভরসা করুন। আমরা আপনাদের জন্য এখানে আসছি, অ্যান্ড আমরা অ্যাসিওর করছি কি আমাদের এখানে যেরকম কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টসগুলো, সার্ভিসেস যেটা আমরা দিচ্ছি, ওটা আপনি জলপাইগুড়ি শহরে তো পাবেন না আর কোথাও। তো আপনারা আসেন, আর আমাদের যা নতুন কালেকশন সব লঞ্চ হয়েছে, যেটা আমরা শোকেস করছি, আপনি দেখুন, আপনার খুব ভালো লাগবে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জেওয়াইএমএ পরিচালিত ডে নাইট খেলার আজ তৃতীয় দিন। আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা। জলপাইগুড়ি জেওয়াইএমএ পরিচালিত ডে নাইট খেলার আজ তৃতীয় দিন। আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। আজ দিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা বনাম আলিপুরদুয়ারের। দুই পক্ষেই হাড্ডাহাড্ডি খেলা অনুষ্ঠিত হয়েছিল এদিন। এই ধরনের বড় মাপের খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে জেওয়াইএমএ ক্লাব ময়দানে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 2018 সালের কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর ঘটনায় অবশেষে জামিনের আবেদন মঞ্জুর হলো হাইকোর্টের রায়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ভোটারদের ভোট দানে আগ্রহী করে তুলতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।